চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ১২। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায়, আমরা নির্লিপ্তভাবে সেখানে যাই। গতকাল রাত পুরোটাই বাহারের কেটেছে জেলে। তার এত এত বন্ধু হুট করেই যেন মরীচিকার মতো উধাও হয়ে গেল। যাদের জন্য বাহার জান দিতেও প্রস্তুত, আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লে তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর দুটোয় বাহারিকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি। কত ছোটাছুটির পর অবশেষে তারা কাজে সফল। বাহারকে জেল থেকে বের করে এই স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন ক্যারিয়ার সব ফেসে যাবে। জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম গেল না। শরীর যে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এই ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর, তা জানা নেই কারো। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইটালির ভ্যাটিকান সিটিতে পা রাখে অবনী আর তার অসুস্থ মেয়ে চেরি। আশেপাশের প্রকৃতি, মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর! অথচ এ সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে তো সে কখনো পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এতদূর এসেছে। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো। পঞ্চমবারের মতো রিং লাগালো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্বজ্ঞানহীন হলেও এমন সময়ে ফোন রিসিভ করছে না। অথচ এয়ারপোর্টে থেকে তাদের একসাথে হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতো ফোনটা রিসিভ না হয়েই কেটে যেতেই হতাশার শ্বাস ফেলল অবনী। মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদ মাঝারে। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত, নিথর দেহটার দিকে তাকাতে অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল। জীবনে কত কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে। অল্প বয়সে আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঠেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বুঝও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো সে এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টায়। কিন্তু সেই সন্তানদের ওপরে আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পারার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসল। এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে চেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয়ে তোলপাড় করে কান্না এলো। এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই ১২ মাসের জীবনে তার ১০ মাসই কেটে গেছে শূন্যতার হাহাকারে। এসব বিষাদের গল্পে তার কান্নার গতিবেগ বাড়ল বই কি কমল না। আমজাদ সওদাগর আসেনি, এই কথাটা তাকে যত না বেশি কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্বজ্ঞানহীন হয়ে গেছে। মানুষ বরাবরই কোমল প্রাণী। তারা চায় তাদের মন খারাপ, একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূর্ণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ শোক। অবনী বেগমও সেই মানুষের বাইরে না। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বেড়াচ্ছে তার মন খারাপের খাতায়। সন্তানপ্রেমী সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারেন, তা অবনীর মানতে কষ্ট হচ্ছে। এবার দৃশ্যপট আসলো বাহারের দিকে, বুঝছো? মাথার ওপর নিকষ কালো আকাশ, হৃদয়ে ব্যথার আন্দোলন, কণ্ঠে উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ, আমি নীর ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। কি হাহাকার সেই গানে! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কজনই বা সেসবের খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে। কখনো গেয়েছে বাহার বখাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতিদের ঝেড়ে ফেলতে চাইল। চোখ টকটকে লাল তার, মুখে অবহেলার চাপদাড়ি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার ওপরে রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করেই দুই ঠোঁটের মাঝে চেপে ধরল। দেশলাই জ্বালানোর মুহূর্তে কেউ এসে ছোঁ মেরে টান দিয়ে ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা। বাহার অবাক এবং বিরক্ত হলো। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বারবারই বিরক্ত করে।
সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। বাহার কপাল কুঁচকে সিগারেট ছো মারা ব্যক্তিটার দিকে তাকাতেই বিরক্তিতে উচ্চারণ করলো। অধৈর্য কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতের মুঠোয় ভরে নেয়। দুষ্টু হেসে বলে, এমন আচরণই করার উচিত আপনার সাথে। বখাটে পড়া ছাড়েন তো এবার। আর কত বখাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন? জেল খাটিছি বলে বখাটেপনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বখাটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতো বড় লোকরা। বাহারের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এ যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না। চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনিই বলছি। সিগারেট তো ক্ষতিকারক তাই। মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষের সঙ্গ ছাড়তেই পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু। এরে ছাড়ি কিভাবে? চিত্রা গো ধরল। আসছে পণ করেছে, বাহারকে আর সিগারেটের ধোঁয়া উড়াতে দিবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভার তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেট থেকে সে বিনা বাক্য বেয়ে আরও একটা সিগারেট বের করলো। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে নিয়ে নিল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটারখানা সেই রাগে বশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝনিয়ে শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। জীবনে এমন অবাক সে যেন কখনোই হয়নি। বাহার কেবল গিটার না, ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রার চিত্তে এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরে চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার যেন এই ডাক্তার অপেক্ষায় ছিল। ডাক্তার সাথে সাথে সে খেকিয়ে উঠল। ভয়ঙ্কর রকমের ধমকে বলল, একদম আমাকে আটকাতে আসবে না মেয়ে। জ্বালিয়ে দিব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কিনা বলো। তবুও আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার? দু একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো? ভদ্রতা দেখিয়েছি, সেটা সহ্য হয় না তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ হতে বাহার নিজের চিলেকোঠার ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকিয়ে ফেলল। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যি অতি অধিকার ফুলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশীর হৃদয় তোলপাড় করে অভিমান জমল। চোখে টলমল করল অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাদ মানল না সে অশ্রুর কণাগুলো। অঝোর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে, এটা না যতটা কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। সিগারেট আর গিটার সে কখনোই হাতছাড়া করেনি। যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে। অথচ সে গিটারটা আজ এত বিধ্বস্ত অবস্থা, তাও কিনা বাহার ভাই নিজে করেছে। অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্রযুগল। চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল, বাহার ভাইয়ের দিকে সে আর ফিরেই চাইবে না। পাষাণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষ সে। আচ্ছা, আবার দৃশ্যপট আসলো চেরির মা অর্থাৎ অবনীর কাছে, মানে ইটালিতে। হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের ওপর ঝিলিক দিয়ে উঠেছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ল। শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল। সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো করা পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে এ অসময়ে দেখে ভড়কে গেল কিছুটা। বিস্মিত কণ্ঠে বলল, আমজাদ। কোট টাই পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসল। নরম কণ্ঠে বলল, কেমন আছো অবনী? অবনীর অভিমান হলো। এই কি প্রথম অবনীর স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলালো? হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথম এটা হলো। 40 ঊর্ধ্বা অবনতি অষ্টাদশী হয়ে উঠল নিমিষেই। মুখ ফুলিয়ে বলল, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর একটা রাত পার করার পর তোমার আসতে মন চাইল? আমজাদ মাথা ঝুঁকালেন। বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গেছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতে অবনীর কান্না এলো। লেপ্টে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বলল,
আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেনি। সামান্য বিব্রত বোধ করল সে। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি উঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটা ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলছে মানুষ দেখছে। আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো, তখন আমজাদ সারাদিন অবনীর পিছে পিছে থাকতো। ভাবিরা ঠাট্টা করে বউ পাগল বলতো ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করত, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি যেন একটা রান্না করতে দিয়েছিল। অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিল। কই গেল সেই দিন? কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ সে। গত কয়েক বছরে আমজাদ দেশে যায়নি। হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নটা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী কন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বলল, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। আচ্ছা, এবার দৃশ্যপট আসলো চিত্রার কাছে। ঘরবন্দি। বিবর্ষ, বিষণ্ণতায় গোটা একটা দিন গেল। চিত্রা চুপচাপ থম মারা। কারো সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদেছে। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত ১ বছর বাহার ভাইকে তার অসহ্য অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদয়ের মাঝারে পুষে রেখেছিল। সে আজ বুঝেছে, এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য, কিন্তু বাহার ভাই অসহ্য না। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এ সময়ে বাড়িতে হইচই থাকে কম। যে যার মতো ব্যস্ত থাকে। তুহিন ভাইজান বোধহয় বাহিরে এখনো। দিশান আর ত্রিশান ভাইরাও বোধহয় পড়ছে। ওহি আপারও পড়ার সময়। বড়রা হয়তো ঝিমুচ্ছে কিংবা কথা বলছে। পুরো বাড়ি একদম নিবিড়, একদম শীতল। চিত্রা দরজা খুলেছে সারাদিন পর এখন। বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেও নি আজ। ভেবেছে শরীর তো এমনিতেই অসুস্থ, ঘুমাক না হয়। কেউ কি আর মনের খোঁজ রাখে? আধার ঘরে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই চমকে উঠে চিত্রা। এই সময় কে আসতে পারে তার ঘরে ভাবতেই বারান্দার দরজায় উঁচা লম্বা পুরুষালী অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠে বলল, আব্বু! নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে। রেলিংয়ে ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়। মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে। ল্যাম্পপোস্টের আলোয় কতটা সজীব দেখা যাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট্ট শ্বাস ফেললেন। রাস্তায় দৃষ্টি রেখে বেশ গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিকশা গাড়ির হর্নের শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না? চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই। তাহলে আজ বাবা অন্য সুর গাইছে যে? নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে।